তো এখানেই আমরা যে আনতে পারি যে আমাদের ব্যবসায়ীদের পরামর্শ কতটা গ্রহণ করে রাজস্ব বোর্ড। তাও যদি তারা না পায়, করতে না পারে, মিনিস্টার না পায়, আরে কি মন্ত্রী হইবে? সাহেব তো সচিবদের কাছে বাধা। এই যে ডলারের দেখেন যে অবস্থা, বলা হয়েছে ডলারের ক্রাইসিস নাই। খন্দকার রুহুল আমিন, যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বা রাজস্ব কর আরোপের ক্ষেত্রে ব্যবসায়ীদের পরামর্শ কতটা গ্রহণ করা হয়, যে অতীতের অভিজ্ঞতা, যেটি আপনার দুই ব্যবসায়ী বন্ধু অভিযোগ করেছেন যে আসলে আপনার ফোরামে আলোচনা করেন, সেটি আসলে বাস্তবায়ন হয় কিনা? আলোচনা কিন্তু ঠিকই হয়, এবং বলা হয় যে বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রী মহোদয় বলেন যে 64টা চেম্বার, 410টা অ্যাসোসিয়েশন, তাদের সাথে আলোচনা করে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এটা জাস্ট আর কি আইওয়াশ, এটা সিম্পলি আইওয়াশ, আর কিছু না। সব তারা করেন। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের মাতলুব ভাই যখন ছিলেন এফবিসিসিআই সভাপতি, উনি যে কথা বললেন যে আমরা যে প্রস্তাবনা দিয়েছি তার আপনার 8%ও গ্রহণ করে নাই। তাহলে একটা সর্বোচ্চ ব্যবসায়িক মহল থেকে যদি প্রস্তাবনা দেওয়া হয়, সেখানে তার প্রেসিডেন্ট যদি বলেন যে সর্বোচ্চ 8%ও গ্রহণ করা হয় নাই, অর্থাৎ 92%ই ইগনোর করা হয়েছে। কিন্তু সর্বোচ্চ সংগঠন আমাদের এফবিসিসিআই বলা হয়। তো এখানে আমরা যে আনতে পারি যে আমাদের ব্যবসায়ীদের পরামর্শ কতটা গ্রহণ করে রাজস্ব বোর্ড। আর এখানে আমি যেটা চিন্তায় আছি তা হলো যে 2,500 আপনার 4,46,000 কোটি টাকা যে ঘাটতি বাজেটটা, এই ঘাটতি বাজেটের মধ্যে দেখা গেছে যে 95,000 কোটি টাকা আপনার বিদেশি ঋণ হবে, আর ইন্টারনাল রিসোর্স থেকে অর্থাৎ তফসিলি ব্যাংক থেকে 1,55,000 কোটি টাকা নেওয়া হবে। তাহলে আমরা ব্যবসায়ীরা কোত্থেকে নিব? এবং আমি তো মনে করছি যে বাংলাদেশ ব্যাংক তারা যেভাবে আইন প্রণয়ন করেছে, আমার 10টা ব্যবসা আছে, তার মধ্যে 2টা ব্যবসা একটু খারাপ। আমি হয়তো ঠিকমতো আমাদের যে প্রতি মাসে যে ইনস্টলটা আমি দিতে পারলাম না, 3টা বা 2টা, তারপরে দেখা যায় যে আমি সিআইবি আমার রিপোর্ট খারাপ হয়ে যাবে, আমার সব কিছু বন্ধ হয়ে যাবে। তো এইটা কি গ্রহণযোগ্য হতে পারে? আমি তো ব্যবসা যে করছি, একটা ব্যবসা দিয়ে সে পারে, 10টা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই যে এখানে কর্মসংস্থান। আর আমি ব্যবসা করছি, ব্যবসা ভালো করছি, নিজের কাছেও ভালো লাগে, এই কারণে এখানে করা। আমরা আর 10 জন যা খায় আমরা তাই খাই, এবং আমরা 18 ঘন্টা পরিশ্রম করি। আর আমাদের এই স্যাররা সাধারণত আমরা দেখেছি 8 ঘন্টা পরিশ্রম করেন। তো 18 ঘন্টা পরিশ্রম করার পরে আমরা তো চাই যে এই দেশ অর্থনৈতিকভাবে উন্নত হোক, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ সম্মানজনক পৌঁছে যাক। কারণ অর্থনৈতিক উন্নতি যে দেশে, সেই দেশে কিন্তু মাথা উঁচু করে দাঁড়ায়। তো এই যে আমাদের যে যারা আমরা ব্যবসা করছি, যারা ছোট ছোট ইন্ডাস্ট্রি করছি, আমাদের একটি বা 2টি ইনস্টলমেন্টের কারণে আমাদের যে ঋণ খেলাপি হয়ে যাব, এখানে আমি বাজেটে কোনো একটা থোক বরাদ্দ দেখছি না। যে এখন যদি একটা থোক বরাদ্দ থাকে যে এই ধরনের যারা ব্যবসা করতে যায়, যারা এইভাবে ডিফল্টার হবে, 2টা বা 3টা কিস্তি দিতে পারবে না, তাদের জন্য একটা থোক বরাদ্দ দিয়ে তাকে রানিং করার জন্য, ওই যে বলে না যে এক কানে পানি গেলে ওই কানে বের করার জন্য আপনার আরেকটু পানি দিতে হয়, সেই পানিটা দেওয়া আমি মনে করি প্রয়োজন। কিন্তু সেইটা চিন্তা না করে এখন তো সব ডিফল্টার করে ফেলবে, সব ব্যবসায়ীরা পথে বসে যাবে। তখন দেশের অবস্থা কি হবে? কর্মসংস্থানের কি হবে? এই যে এখানে আবার মুদ্রাস্ফীতি যেভাবে বেড়ে গেছে, আমাদের এই কর্মচাঞ্চল্য কমে গেলে তখন কি হবে? এই যে ডলারের দেখেন যে অবস্থা, বলা হয়েছে ডলারের ক্রাইসিস নাই, কিন্তু স্বস্তিও নাই। তা যেখানে আমার এখনও 126 টাকা দিয়ে ডলার কিনে তারপরে ইম্পোর্ট করতে 100% পেমেন্ট করে, তা আমরা জিনিসপত্রের দামটা, তারপরে এখানে যদি আপনার ইয়েতে সে কাস্টমসের ওখানে, যেখানে আমরা মনে করি যে 22 থেকে 23 লক্ষ টাকা সর্বোচ্চ এখানে ট্যাক্স হওয়ার কথা, সেখানে দেখা যায় যে 45 লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে, তাছাড়া এটা বের করা যাবে না। এবং কোনো কারণে যদি দেখা যায় যে আপনার ওজনটা একটু বেশি হয়েছে, তাহলে মিনিমাম 200% এখানে ফাইন দিতে হবেই, মাস্ট। এছাড়া আমি কোনো আর্গুমেন্টই করতে পারবো না। তো অনেক কারণে তো ভুল হতে পারে, তাই বলে কি এটা কি কথা যে 200% আপনার ফাইন মিনিমাম, এখানে 500 বা 600%ও দিতে পারে। তাহলে এই যে আমাদের হাত পা বাঁধা ব্যবসায়ীদের, তাহলে কিভাবে আপনার মুদ্রাস্ফীতি কমাবেন? এবং মুদ্রাস্ফীতি কমাতে হলে ব্যবসায়ীদের তো চাঙ্গা করতে হবে। চাঙ্গা আমরা কিভাবে করব?
এই যে দেখুন বলা হয়েছে যে আপনার আমাদের রিজার্ভ কিন্তু এখনও আপনার 20,000 বিলিয়ন বা 20 বিলিয়নের নিচে চলে আসছে, 20 বিলিয়নের নিচে চলে আসছে, এবং ইন্টারন্যাশনালি আমাদের যে পেমেন্টগুলো এটা আমাদের দিতে হচ্ছে। তাহলে আমরা যদি র মেটেরিয়ালস আমরা যদি না আনতে পারি ডলার ক্রাইসিসের জন্য, তাহলে ইন্ডাস্ট্রি আমার কিভাবে টিকবে? আমি কিভাবে এক্সপোর্ট করে আমার বৈদেশিক মুদ্রা আয়না রিজার্ভ ফান্ড আমরা বাড়াবো? তা আমরা এদিকে আমাদেরকে হাত পা বেঁধে দিলেন, আর ওদিকে ব্যবসার এই ফল্ট হলো। এবং যারা প্রতি বছর আপনার এই যে 42টা বা 48টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিবিএ গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে, তাদেরকে কিভাবে প্রোভাইড করবেন যে নতুন কোনো ডাইমেনশন বা নতুন কোনো ইন্ডাস্ট্রি হওয়ার কোনো সুযোগ দেখছি না। এখানে দেখুন গত 5 বছরে আমাদের বৈদেশিক বিনিয়োগ কীরকম হয়েছে, এটা দেখলে কিন্তু সব কিছু আমরা বুঝতে পারি। তো সেখানে আমি বলতে চাচ্ছি যে আমরা মধ্যম আয়ের দেশে যেতে হলে আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে এবং অনেক ইনসেন্টিভ কমাই দিতে হবে। তো সুতরাং আমরা কিভাবে এগোবো? এই কারণে আমি বলতে চাচ্ছি যে বাজেটটা সেভাবে হওয়া উচিত যে জনবান্ধব বাজেট, ব্যবসায়ী বান্ধব বাজেট, সাধারণ জনগণের এটাকে উপকার হয়। তো কিছু কিছু জিনিস আমরা দেখি যে র মেটেরিয়ালসের উপরেও, কাঁচামালের উপরেও আমরা প্রথমত ডলার ক্রাইসিসের জন্য আমরা কিছু আনতে পারছি না, দ্বিতীয়ত এখানে আপনার ট্যারিফ ধরা হয়, কোনোটা 8%, কোনোটা 20% দেওয়া হয়। হয়তো হয়ারাস সেই গুডসে, ফিনিশ গুডস দেখা যায় যে তাদের 15% ট্যাক্স টোটাল ফিনিশ গুডসে, আর র মেটেরিয়ালসে তার চেয়ে বেশি। তাহলে এই দেশকে ডেভেলপ আপনার ইন্ডাস্ট্রিভাবে কীভাবে ডেভেলপ করবেন, কীভাবে কর্মসংস্থান করবেন? এবং আমরা যদি কর্মসংস্থান না করতে পারি তাহলে এই দেশের কী অবস্থা হবে? শিক্ষিত বেকাররা কোথায় গিয়ে দাঁড়াবে? তো এই দিকে না করে অ্যাকচুয়ালি আলোচনা করে, সত্যি কথা যেটা বলা হয়, এটা আই ওয়াশ নয়, প্রকৃতপক্ষে আমরা যারা ব্যবসায়ীদের সাথে বসতে হবে এবং ওই এনবিআর অঙ্গীকার করতে হবে। এবং আমরা আজ পর্যন্ত এনবিআর সাথে বৈঠক করে কোনো দিন একটা রেজলিউশন আমরা পেলাম না। আমাদের দুর্ভাগ্য, আমাদের সিগনেচার নেওয়া হয়, সব কিছু নেওয়া হয়, কিন্তু সেখানে আলোচনা কি হলো, আলোচনার রেজাল্টে কি দাঁড়ালো, এটা একটা রেজলিউশন জীবনে আমরা পাইনি। কেন? এটা কোনো আইনে পড়ে না কিন্তু, বাট আমরা পাই না। এই জাস্ট তাহলে আই ওয়াশ না কি ওয়াশ? সুতরাং এখানে ব্যবসায়ী অর্থমন্ত্রী ছিল, হ্যাঁ, লোটাস কামাল, তাও যদি তারা না পায়, করতে না পারে, মিনিস্টার না পায়, আরে মন্ত্রী সাহেব তো সচিবদের কাছে বাধা। মন্ত্রী সাহেব প্রত্যেকটা মন্ত্রী সচিবদের কাছে বাধা। সচিবরা এত বেশি পাওয়ারফুল কল্পনা করা যায় না। আমার গ্রামেতে যাই, ওখানে উপজেলার চেয়ারম্যান, তার কোনো ব্যানারে কোনো নামই থাকে না, থাকে সিম্পল টিওনো যে আছেন তার নামটা ওখানে থাকে, প্রশাসনিক কর্মকর্তা ওখানে এটাই আছে। আর প্রতিনিধি যিনি হলেন একটা উপজেলার চেয়ারম্যান, তার কোনো নামই নাই। এইভাবে চললে আপনার এখন তো আপনার কি বলবো, এটা আপনার সচিবরাই সব কিছু করছে। আমাদের দুর্ভাগ্য যেটা 100 মুজিব বর্ষ, যেটা আমাদের জাতির পিতা, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি, তার যে একটা 100 বছর পূরণ হবে, সেখানে আমরা মতো সাধারণ ব্যবসায়ী বা রাজনীতিবিদরা পেলাম না, পেল একজন রিটায়ার্ড আপনার সচিব মহোদয়। সুতরাং আমরা বলতে চাচ্ছি যে সচিব যারা আছেন তারা যদি একটু সঠিক হন, বাংলাদেশ আপনার ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, এই দেশকে ডেভেলপ করতে হলে, মধ্যমায়ের দেশ করতে হলে প্রথমেই এই আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে। ফার্স্ট শর্তটা এটা দিয়েছে। তারা কি এমনি ভাউতবাজি দিয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক